আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৌদা ইসলাম বর্ষা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত। লক্ষ্মীপুরের রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা ও নাতির মৃত্যু। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। 8ম দিনের মতো শিক্ষক আন্দোলন অব্যাহত। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেইজিংয়ে সোমবার থেকে শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। ভোর 5:45টার দিকে উপজেলার পলাশতুলী ইউনিয়নের খাকচক দক্ষিণ পাড়া চিটাগাং মেল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে রেললাইনের পাশে 5টি মরদেহ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল 9টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স 20 থেকে 32-এর মধ্যে। পুলিশ জানায়, নিহতরা ট্রেনে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নসির মোল্লার মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিম ও আহত নসির ভোলা জেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ ও আহতকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নসিরও মারা যান। এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। সরকারি চাকরিতে কোটা বাতিলের 1 দফা দাবিতে আজ দুপুরে রাজধানী শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। 4 ঘন্টার বাংলা ব্লকেট কর্মসূচি পালন শেষে রোববার রাতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে একই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে পরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে 8ম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষকরা। দেশের 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্ব প্রতিষ্ঠানে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন শিক্ষকরা। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 1 দফা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদের তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আমিনা হীরা রিপোর্ট।
গত ৩ দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। তবে হঠাৎ করে দুধকুমার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। খাওয়া দাওয়ার অবস্থা সেই মনে করো কালকে আনছি দুপুরে, আজকেও যে দুপুরে রান্না করতেছি, আর চুলের মুড়েরও ব্যবস্থা খারাপ। এখন মনে করো সত্যি আসে লাগে, রাস্তাঘাট সবগুলোর তলে গেছে। যেমন পোকামাকড়ের ভয়, সাপ বা বিচ্ছু কামড়াবে এরকম কিছু, এই কারণে আমরা এখান থেকে আশ্রয় নিচ্ছি অন্য এলাকায়। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৫০টি ইউনিয়নের ২ লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে ৮,০০০ হেক্টর ফসলি জমি। ২৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, আমাদের খাবার দাবারের অসুবিধা হইতাছে। টিউবওয়েল তলায় গেছে, পানি কি খায় না খায় খুবই অসহায়। টানা ৬ দিন বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে কমতে শুরু করেছে। তবে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের ৩৪টি ইউনিয়নের ৮৩,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৬,৫০০ হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সর্বশেষ যমুনার পানি স্থিতিশীল রয়েছে। গরু ছাগল বাছুরগুলা থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই, দেখেন না চারিদিক দিয়ে পানি, প্রতিটা জায়গায় আনাচে কানাচে পানি। বর্তমানে মনে করেন যেন খালি মানুষ টান খুঁজতেছে, জেলা স্বস্তি নেন নিকে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবন্দী ১,৮০,০০০ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাদ্য সংকটের পাশাপাশি পশু প্রাণীরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির শস্য। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বন্যা কবলিতরা। স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন উপদ্রুত এলাকায়। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো তলিয়ে থাকায় এবং দুর্গম এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। প্রতিনিধি মৃণালকান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ২০২২ সালের বন্যার ভয়াবহ স্মৃতি ভোলার আগেই গত কয়েক মাস আগে সিলেটে ৩ দফা বন্যা হানা দিয়েছে। দফায় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ৮ লাখের বেশি মানুষ। ফলে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি, গবাদি পশু সহ আটকে পড়ে আরো কয়েক লাখ মানুষ। বন্যায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে অনেকে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বাণী থেকে আরো বেশি। মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে, ঘর বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। মূল সড়কের পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার মানুষ সরকারি বেসরকারি সহায়তা পেলেও দূরবর্তী এলাকায় যাচ্ছে না কোনো ধরনের ত্রাণ। ফলে বন্যার্তদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র হাহাকার। বিভিন্ন জায়গা একদম পানি প্লাবিত হয়ে গেছে, এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না এবং মানুষ শুকনা জায়গাতে গিয়া ত্রাণ নিতে পারেন না। ২-৩ দিন আমরা উপাস রয়েছি, সরকার থেকে কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিচ্ছু নাই। এদিকে সিলেটের জকিগঞ্জে ২টি সহ বেশ কয়েকটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। আমি সকালে আইছি, আমার বাগনা বাগির নেবাদ, ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে হাঁটু পানি। ওরা লিয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই গিয়া ঘরের ভিতরে পানি ছিল, সকালে পানি কিছু বাখর দিচ্ছি, বাখরার পরে এখন আবার সিমি পানি উঠে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, এই কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্যান্ড বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো।
এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সিলেটের পানিবন্দী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য আজ থেকে বিক্রি শুরু করবে টিসিবি। সারা দেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। এই দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 5 কেজি চাল ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হবে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকা দরে বিক্রি করা হবে। টিসিবি আরও জানায়, সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলমধারী গ্রামের খালের উপর নির্মিত সেতুর পিয়ার ক্যাপ ভেঙে পড়েছে। ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেতুটি অকেজো হয়ে যাওয়ায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। মাগুরা প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় কলমধারী গ্রামে পিয়ার ক্যাপ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে খালের উপর নির্মিত একটি সেতু। ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করলেও বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সেতুটি অচল হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়ক দিয়ে পণ্য আনা নেওয়া করতে পারছেন না তারা। ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেতু ভেঙে যাওয়ার পর গাড়ি নিয়ে চলা যাচ্ছে না। স্কুলে যেতে অনেক সমস্যা হয়, অনেকখানি ঘুরে স্কুলে যেতে হয়, বাড়ি গাড়িও যেতে পারতেছে না। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব কষ্ট চলতেছে, এখন আমাদের ব্রিজ দরকার। নতুন সেতু নির্মাণে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের দাবি কি যে আমরা যাতে অতি দ্রুত এই ব্রিজটা করে যাতে আমাদের এই এলাকার মানুষ যাতে এই দুর্ভোগ থেকে মুক্তি পায়, যাতে এই ব্রিজটি অতি দ্রুত হয়। তবে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে এই স্থানে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে সরেজমিনে আমরা উপজেলা প্রকৌশল সহ এবং ঢাকা থেকে আগত টিম সহ ব্রিজটির স্থল পরিদর্শন করা হয়েছে। যাবতীয় তথ্যাদি প্রকল্প প্রণয়নের জন্য সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত সময়ের ভিতর ব্রিজটি নির্মাণ শুরু হবে। অসংখ্য শিক্ষার্থীকে প্রতিদিন এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এমনকি সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষি পণ্য বাজারজাত করতে পারছেন না এলাকার কৃষকেরা। অন্যদিকে কোনো গাড়ি বা যানবাহন চলাচল করতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের সহ সাধারণ মানুষকে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। বাহারি নানা রঙের কাচের চুড়ি একসময় নারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকলে এখন অনেকাংশে তার কদর কমে গেছে। ঐতিহ্যবাহী এই কাচের চুড়ি এখন ধীরে ধীরে হাঁটছে বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে পরিত্যক্ত ভাঙা গ্লাস দিয়ে কাচের চুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভোলার চুড়ি তৈরির কারখানার শ্রমিকরা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন উজিরপুর নতুন বাজার এলাকায় 4 বছর আগে গড়ে ওঠে আফজাল কাজঘর নামের কাচের চুড়ির কারখানা, যেখানে অব্যবহৃত কাচকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিশাল একটি চুল্লিতে জ্বালিয়ে গলানো হয়। অতঃপর বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় সাদা ও কালো রঙের কাচের চুড়ি, যা পরে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয়। কাজ করি আচ্ছা 15-20 বছর হবে। পাকিস্তান থেকে ওস্তাদরা এসে আমাকে শিখাইছে এই বন্ধ আর এবার আমরা করি। আমি কাজ দিই, আমার কাজ দিয়ে ময়লা বা দিয়া উড়ে বাটি তুলে দিয়ে। তবে আমরা চাইতেছি বাংলাদেশের সব মহিলারা এটা করুক, যেন তাদের হাতের জন্য উপকার হয়। বেকারত্বটা দূর হয়েছে, মানুষের কাজ কামের জন্য একটা সুযোগ সুবিধার জন্য এই কারখানাটা খুব ভালো হইলো আর কি। ভোলার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি জেলার বাইরের অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এই কারখানাটিতে। তবে কর্মচারীদের বেতন দিয়ে তেমন একটা পুষিয়ে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি কাজ করতেছি, কাজ করে চলতেছে, সংসার চলতেছে। আর এই চুরি কারখানা আমি 2-2.5 মাস হয়েছে ম্যানেজার পদে আছি। যে পরিমাণে লাভের প্রয়োজন করেছে
ওই পরিমাণ লাভ হয় না। আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা সহ তাদের পণ্যের ব্র্যান্ডিং এবং শিল্পায়নকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। কারখানার কর্তৃপক্ষ যদি বিসিকের কোনো সহযোগিতা কামনা করে, বিসিক থেকে কোনো সহযোগিতা প্রত্যাশা করে, তাহলে বিসিক থেকে আমরা তাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে সবসময় থাকব। কাচের চুরি একদিকে যেমন গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলছে বছরের পর বছর, অন্যদিকে দূর করছে বেকারত্ব। তবে হুমকির সম্মুখীন এই শিল্পকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।